পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী ইকব্রতানন্দজি মহারাজ এই আশ্রমের অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী আর্যেশানন্দজি মহারাজ এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ, আমার ছাত্র বন্ধুরা, সুধীবৃন্দ। স্বামীজি 19শে সেপ্টেম্বর 1893 শিকাগোতে তার প্রথম লিখিত বক্তব্য পাঠ করেন, পেপার অন হিন্দুইজম। আমরা যে অংশটি বলছি সেটি বাংলা অনুবাদ, ইংরেজিটা আরও জোরালো। Give up your delusions that you are a sheep. Thou art souls absolute, spirits free, blessed and eternal. একটা 30 বছরের ছেলের আমেরিকায় দাঁড়িয়ে এ কথা বলার সাহস আর কেউ দেখাননি কোনো দিন। প্রথম যেদিন স্বামীজি বক্তৃতা দেন 11ই সেপ্টেম্বর, তার বর্ণনায় বলেছিলেন, অ্যানি বেসান্ত, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সন্ন্যাসী তিনি, কিন্তু প্রথম দর্শনে সন্ন্যাসীর চেয়ে তাকে সৈনিক বলে বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। মধ্যরাত্রের আকাশের মতো শান্ত দুটি চোখ, স্পন্দিত ওষ্ঠ, দ্রুত চকিত গতি, বুকের ওপর হাত জোড়া করে যখন দাঁড়ান, তখন পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার ক্ষমতা নেই তাকে অনুকরণ করে। স্বামীজিরা চলেছেন পশ্চিমে। বিশ্বনাথ দত্ত, ভুবনেশ্বরী দেবী, তার সন্তানেরা, স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ, তিনি বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। গলায় কণ্ঠি পরতেন, নিরামিষ খেতেন। এক জায়গায় সেই গাড়ি দাঁড়িয়েছে, ঘোড়ার গাড়ি, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। স্বামীজি এক খাবলা মাংস তুলে নিয়েছেন, নিয়ে ভাইয়ের মুখে দিয়ে পিঠে কিল দিচ্ছেন, দিয়ে বলছেন যে সিংহ শাবক ভেড়ার সঙ্গে মিশে ভেড়া হয়ে গিয়েছিল। সেই মহেন্দ্রনাথের সঙ্গে স্বামীজির দেখা হয় 1896 সালে লন্ডনে। প্রথম যেদিন স্বামীজিকে দেখেন রাস্তার মোড়ে, তার মনেই হয়নি যে ইনি তার দাদা। এমন প্রখর ব্যক্তিত্ব, পরনে কালো পোশাক পরেছেন, মাথায় কালো টুপি, এবং মনে হচ্ছে যে এর সঙ্গে দিন কাটিয়েছি, এত বছর একসঙ্গে ছিলাম। তারপর একটি ঘরে গেছেন, সেখানে গিয়ে দুজনে যখন কলকাতার কথা বলছেন, রঙ্গরসিকতা করছেন, তখন খুঁজে পেয়েছেন তার দাদাকে। মহেন্দ্রনাথকে স্বামীজি বলেছিলেন, তুমি কেন ইংল্যান্ডে এসেছো? মহেন্দ্রনাথ বলেন, ব্যারিস্টার হতে। স্বামীজি বলেন, দেখো, তুমি যেমন উকিল বাড়ির ছেলে, আমিও তেমন উকিল বাড়ির ছেলে। আমি বলে দিচ্ছি, তুমি আমেরিকায় চলে যাও, নিকোলা টেসলার কাছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে দেশে যাও, দেশের অনেক উপকার হবে। মহেন্দ্রনাথ যান না। স্বামীজি তো ভারতবর্ষে চলে আসেন। মহেন্দ্রনাথ বিভিন্ন দেশ ঘোরেন, এবং 1896 সালেই স্বামীজির সঙ্গে তার শেষ দেখা। দ্বিতীয়বার স্বামীজি যখন বিদেশে যান, মহেন্দ্রনাথের সঙ্গে দেখা হয়নি। যখন কাশ্মীরে তিনি আছেন, তখন খবর যায় স্বামীজি দেহত্যাগ করেছেন। মহেন্দ্রনাথ কলকাতায় ফিরে আসেন। কিন্তু 1900 সালে প্যারিস থেকে জন ফক্সকে একটা চিঠি লেখেন স্বামীজি। সেখানে বলছেন যে মহেন্দ্রনাথকে মহিম বলে ডাকতেন, যে মহিন যে সাহসিকতা রয়েছে, আমি তাকে সমর্থন করি, এবং ভারতবর্ষের পক্ষে এই তেজস্বিতার একান্ত প্রয়োজন। স্বামীজি ভারতবর্ষ ঘুরেছিলেন, গোটা ভারতবর্ষ ঘুরেছিলেন তা নয়। স্বামীজি দ্বিতীয়বার বিদেশে ফিরে পূর্ববঙ্গে যান। এখন যাকে পশ্চিমবঙ্গ বলা হয় সেটাও ঘোরেননি, কিন্তু ঘুরেছিলেন দক্ষিণ ভারত, ঘুরেছিলেন পশ্চিম ভারত, ঘুরেছিলেন মধ্যম ভারত এবং মধ্য ভারত এবং রাজস্থান, এবং ঘুরে দেখেছিলেন যেটি ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা, শিক্ষিত মানুষেরা একেবারে ভেড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। এখন যাকে বলা হয় এডুকেটেড ইলিটারেট ক্লাস। একজন বিখ্যাত মানুষ এটি বই লিখেছিলেন, ইন্ডিয়ান সাধুস, গোবিন্দ সদাশিব ঘুরে। তার যে নাতি DM ডাভে, তিনি ছিলেন যত ওপেন ইউনিভার্সিটি আছে তার পরিচালক। তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়টি বক্তৃতা রেখেছিলেন যে ভারতবর্ষ আর কয়েক বছরের মধ্যে 4টি অসুখের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়াবে: করোনারি আর্টারি ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার এবং ডিপ্রেশন। কিন্তু এই 4টি অসুখকেও ছাড়িয়ে যাবে ভারতবর্ষের পঞ্চম অসুখ, এডুকেটেড ইলিটারেট ক্লাস।
শিক্ষিত অশিক্ষিত শ্রেণী। বিবেকানন্দ এদের ভয় পেয়েছেন, বলেছেন তোমাদের কাছে কথা শুনলে মনে হয় ঠান দিদির মুখে গল্প শুনছি। তোমরা লং লুট বিদিলিং, তোমরা শূন্যে লীন হয়ে যাও, আর নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। আমেরিকাতে স্বামীজি যে বক্তৃতাগুলো দিয়েছিলেন তার প্রত্যেকটার মধ্যে ভারতবর্ষের মহারাজ যেটি বলছিলেন, একব্রতানন্দজি বলছিলেন শুরুতে যে ভারতবর্ষের কথা স্বামীজি বলেছিলেন, যে ভারতবর্ষকে ইংরেজরা ভুলিয়ে দিয়েছিল। আমাদের এটা প্রথম মনে রাখতে হবে, বিবেকানন্দ ছাড়া কেউ এত দৃঢ়তার সঙ্গে সেটি বলেননি। ইংরেজরা আমাদের যে শিক্ষা দেন সেই শিক্ষার মূল উদ্দেশ্য ছিল ক্লার্ক তৈরি করা। উডস তার ডেসপ্যাচে বলছেন ক্লার্ক এডুকেশন। মেকলে তার রিপোর্টে বলছেন উই মাস্ট প্রডিউস এ ক্লাস অফ পিপল, এ ক্লাস দ্যাট উইল ইন্টারাক্ট বিটুইন আস অ্যান্ড দ্য মিলিয়ন্স উই গভর্ন, ইন্ডিয়ানস ইন কালার অ্যান্ড ব্লাড, but Englishmen in education, in morality, in customs and in tradition. তারা দেখতে হবে ভারতীয়দের মতন, কিন্তু চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায় হবে ইংরেজ। এবং আমাদের সঙ্গে যাদের ওপর আমরা অত্যাচার চালাই তাদের যোগসূত্রের কাজ করবে। স্বামীজি বলছেন যে এরা হচ্ছে ভয়ঙ্কর অবস্থার মানুষ। তার একটি বক্তৃতায় বলছেন দুটি চেরিবিড এবং স্কেলার কথা, দুটি মিথোলজিক্যাল ক্যারেক্টার, তারা সবসময় ঝগড়া করছে। স্বামীজি বলছেন যারা ভারতীয় আমি তাদের বরং শ্রদ্ধা করি, তাদের অনেক অসুবিধে আছে কিন্তু পা মাটিতে পড়ে রয়েছে। আর যারা এই পাশ্চাত্যভাবে ভাবিত তাদের পা মাটিতে নেই এবং মাথা ঘুরছে ঘুরছে ঘুরছে। স্বামীজির ভাষাতে হেড টার্নিং টার্নিং টার্নিং। এবং যখন পাশ্চাত্য থেকে বিদেশ কলকাতায় ফিরলেন তখন আমরা দেখব যুবকেরা ঘোড়ার গাড়ি সরিয়ে দিয়েছে এবং নিজেরা সেই গাড়িটাকে টেনে নিয়ে শিয়ালদা স্টেশন থেকে পশুপতি বসুর বাড়িতে নিয়ে গেছে। অনেকখানি পথ, কিন্তু বিবেকানন্দের কথা তারা শুনতে চায়। মাদ্রাজে এসে স্বামীজি বললেন আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি অকেজো দেবতা এখন ফেলে রাখলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছেন, তিনি তোমার স্বদেশ। তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। এবং আরেকটি বক্তৃতায় স্বামীজি বলেছিলেন 4 ধরনের শিক্ষার কথা। প্রথমেই বললেন ধর্মদান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, তারপর অন্নদান। এই ধর্মদান মানে এথিক্যাল অ্যান্ড মরাল ট্রেনিং, যেটি আমাদের দেশে নেই। আমাদের শিক্ষা ব্যবস্থায় মরাল ট্রেনিং হয় না, তাই আত্মশ্রদ্ধাও নেই, সমাজের প্রতি কোনো দায় দায়িত্বও নেই। আমি সেটি একেবারে পরে বলবো। স্বামীজির থেকে বিপ্লবীরা অনুপ্রাণিত হলেন। দক্ষিণেশ্বর মামলার অন্যতম আসামি ছিলেন রাজেন লাহিড়ী। তার ফাঁসি হয়ে যায়। যত ফাঁসির দিন এগিয়ে আসছে তত তার দেহের ওজন বাড়ছে। ব্রিটিশ জেলার জিজ্ঞেস করলেন তোমার তো মৃত্যুর দিন নিশ্চিত, তাহলে কেন তোমার দেহের ওজন বাড়ে এবং তুমি রোজ সকালে উচ্চৈস্বরে কি পাঠ করো? তিনি বলেছিলেন স্বামীজির চিঠিপত্র পাঠ করি, আমি থাকবো না, কিন্তু স্বামীজির চিঠি একদিন তোমাদের দেশ থেকে বিদায় করবে। স্বামীজির চিঠি সম্বন্ধে বলেছিলেন অ্যারাইজ অ্যাওয়েক অনওয়ার্ড, হুএভার রিডস দিস লেটার উইল ইমবাইব মাই স্পিরিট, হ্যাভ ফেথ অনওয়ার্ড। যে আমার চিঠি পড়বে সে আমার শক্তি পাবে। ভারতবর্ষের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি চট্টগ্রামের মেয়ে ছিলেন। তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হন এবং ছেলে মেয়ে মিলিয়ে 6ষ্ঠ স্থান অধিকার করেন। কলকাতার বেথুন কলেজে তিনি দর্শন নিয়ে গ্র্যাজুয়েশন পড়তে আসেন। একটি চিঠি পান চট্টগ্রাম থেকে যে রামকৃষ্ণ বিশ্বাস বলে একটি ছেলে, তার ফাঁসির দিন ঠিক হয়ে গেছে। এত দরিদ্র পরিবারের ছেলে যে চট্টগ্রাম থেকে কলকাতায় কারোর আসা সম্ভব নয়, তাই যদি প্রীতিলতা তার সঙ্গে গিয়ে দেখা করেন, প্রীতিলতা মোট 30 বার তার সঙ্গে দেখা করেছিলেন। প্রথম যেদিন যান সেদিন শাড়ির ওপর স্বামীজির মুখ বসানো একটি ব্রোচ পড়ে গিয়েছিলেন। রামকৃষ্ণ তাকে ইংরেজিতে চিঠি লেখেন যে আমি খুব খুশি হয়েছিলাম যে তুমি এই ব্রোচ, স্বামীজির মুখের ব্রোচ পড়ে এসেছো। মনে রাখবে হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল লিডার অফ দি কান্ট্রি। নতুন দেশ তৈরি করতে হবে। যেদিন কলকাতায় স্বামীজিকে সম্বর্ধনা জানানো হলো শোয়াবাজার রাজবাড়িতে, তারপরের দিন ভবানীপুর ক্লাব
তাকে সম্বর্ধনা জানায়, ফুটবল ক্লাব, এটি ফুটবলে লাথি মেরে তিনি বলেন, we are not going to tolerate the tyranny of the minority over majority. বলছেন, before giving any political ideas, first deluge the land with spiritual ideas. আমি কংগ্রেসে যোগ দিতে পারি, স্বাধীনতা আসবে, তোরা সেই স্বাধীনতা রাখতে পারবি? আগে দেশটাকে আধ্যাত্মিকতায় ভরিয়ে দাও, তারপর রাজনীতির কথা বলো। এই যে বারবার স্বামীজি বলেছিলেন, এই যে রাজনীতিকদের কথা বলা হলো, স্বামীজি এখানকার রাজনীতিকদের সম্বন্ধে কিছু বলেননি, কিন্তু বিদেশে রাজনীতিকদের সম্বন্ধে বলেছিলেন তারা কেমন। বলছেন, ও তোমার পার্লামেন্ট দেখলুম, সেনেট দেখলুম, ভোট ব্যালট মেজরিটি দেখলুম রামচন্দ্র, সব দেশেই ওই এক কথা, শক্তিমান মানুষেরা দেশটাকে চালাচ্ছে, বাকিগুলো ভেড়ার দল। রাজনীতির নামে চোরের দল সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে, তাজা হচ্ছে, মোটা হচ্ছে। সে ঘুষের ধুম, সে দিনে দুপুরে ডাকাতি যদি দেখতে রামচন্দ্র, মানুষের ওপর হতাশ হয়ে যেতে। আমরা সুভাষচন্দ্রের কথা বলি, সুভাষচন্দ্রের দেশপ্রেমের কথা বলা হয়, তার হৃদয়ের কথা কম আলোচনা হয়। সুভাষচন্দ্র তখন ছাত্র, বন্ধু দিলীপ কুমার রায় বলছেন, বসন্ত একটি ভয়ানক ব্যাধি তখন, সেই ব্যাধিতে বহু মানুষ আক্রান্ত হয়েছেন কলাবাগান বস্তিতে, প্রেসিডেন্সি কলেজের পাশে কলাবাগান বস্তি। সুভাষচন্দ্র সেখানে গিয়ে সাধারণ মানুষের সেবা করছেন, বসন্ত রোগীদের পাশে রয়েছেন, এবং যখন তারা ঘুমাচ্ছে তখন গ্র্যাজুয়েশনের বই পড়ছেন। সেই সুভাষচন্দ্র সারা জীবন তার হৃদয়টিকে বহন করে বেরিয়েছেন। কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার চিঠি লিখলেন চিত্তরঞ্জন দাসকে, তিনি তখন মেয়র, বললেন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে, দরিদ্র ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে। চিত্তরঞ্জন সে চিঠি পত্রপাঠ ফেরত দিলেন, বললেন আমিও বিলেতে ছিলাম, এরম কখনো দেখিনি। যে কোনো পুরসভা বা মিউনিসিপ্যালিটি রাস্তা ঝাঁট দেবে, জল সরবরাহ করবে, মানুষকে স্বাস্থ্য সচেতন করবে, কিন্তু তারা বিদ্যালয় স্থাপন করবে এটি কখনো দেখিনি ও দেশে। সুভাষচন্দ্র লেগে থাকলেন, যখন নিজে মেয়র হলেন তখন কলকাতার প্রথম ফ্রি প্রাইমারি স্কুল স্থাপন করলেন, এবং যারা পড়তে আসবে তারা যেন একটু শারীরিকভাবে বল পায়, তাই বিনা পয়সায় 1 গ্লাস করে দুধ দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যেটিকে বর্তমানকালে মিড ডে মিল বলা হয়। সুভাষচন্দ্র তখন সিঙ্গাপুরে আছেন, স্বামী ভাস্করানন্দজি সিঙ্গাপুর আশ্রমের সম্পাদক। খবর এলো সুভাষচন্দ্র আসছেন। কিছুক্ষণ পরে সুভাষচন্দ্র এলেন, 2 বান্ডিল টাকা মহারাজকে দিলেন। 1 বান্ডিল টাকা দিয়ে বললেন এটিকে এদি দিয়ে ঠাকুর সেবা করবেন। আরেক বান্ডিল টাকা দিয়ে বললেন বহু বাচ্চা অনাথ হয়ে গেছে, আপনারা সেই অনাথদের দেখবেন। যেখানেই গেছেন সেখানেই হৃদয়টাকে বহন করে নিয়ে গেছেন। ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিলেন, মনে রাখবেন তারা প্রত্যেকে সেবা কাজের সঙ্গে যুক্ত ছিলেন। স্বামীজি বুঝিয়েছিলেন যে কোনো শিক্ষা ব্যবস্থা পূর্ণ হবে না যদি না তার সঙ্গে মানুষকে যুক্ত করা যায়। বেদান্তের নতুন কথা স্বামীজি বলেছিলেন। আমার বিষয় ফিলোসফি ছিল, আমার যারা মাস্টারমশাই ছিলেন তারা অনেকেই বিখ্যাত মানুষ, তার মধ্যে একজন অধ্যাপক অরিন্দম চক্রবর্তী, তিনি আমাকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন। স্বামীজি বেদান্তের নতুন কথা বলেছিলেন, আমরা কেউ বলি না। স্বামীজি বলছেন আমার কাজ হলো বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশিত করতে চাই যাতে একটি শিশুও তা হজম করতে পারে। ভারতবর্ষ সম্বন্ধে বলছেন, ভারতবর্ষ কি মারা যাবে? যদি ভারতবর্ষ মারা যায় তবে আধ্যাত্মিকতার মৃত্যু হবে, সেখানে রাজত্ব করবে কাম এবং বাসনা, অর্থ হবে তার পুরোহিত, তার পূজার উপকরণ হবে পশুবল, প্রতারণা, নিষ্ঠুর প্রতিযোগিতা, এবং বলির বস্তু হবে মানবাত্মা। এই মানবাত্মা যদি বলির বস্তু হয়, এটি ভয়ঙ্কর সমাজ তৈরি হয়। আমরা বিপ্লবীদের কথা বলি, রাজেন লাহিড়ীর কথা বলি, ক্ষুদিরাম বোসের কথা বলি, প্রফুল্ল চাকির কথা বলি। সুভাষচন্দ্র বসুর এক আত্মীয় ছিলেন, তিনি কাজ করতেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে। তিনি একদিন সুভাষচন্দ্রের বাড়িতে এসেছিলেন গিল রোডে। এসে সুভাষচন্দ্রের পড়ার ঘরে গেছেন, গিয়ে দেখেন দেয়ালে ছবি টাঙানো আছে, অরবিন্দ ঘোষ,
প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস এবং স্বামীজি। তিনি বলছেন সব টেররিস্টদের ছবি কেন লাগিয়ে রেখেছি, সরা এগুলোকে। বললেন প্রথম তিনজনের কথা তো বুঝলাম, আর স্বামীজি বললেন ওই তো সবচেয়ে বড় টেররিস্ট। ভারতবর্ষে যে বিপ্লব আন্দোলন, এই হচ্ছে তার মাথা, ওর ছবি সবার আগে সরা। সুভাষচন্দ্র চলে গেলেন কলেজে, ফিরে এসে দেখলেন 3টি ছবি সরে গেছে, স্বামীজির ছবিটি আছে, এবং স্বামীজির ছবির সামনে দাঁড়িয়ে বললেন আশীর্বাদ করবেন আমি যেন আপনার শক্তি পেতে পারি। আমরা যখন বিপ্লবীদের কথা বলি, তারা শুধু রাজনৈতিক স্বাধীনতা চাননি, চেয়েছিলেন মানসিক স্বাধীনতা। আমরা তো মানসিকভাবে স্বাধীন হই। ফিল মাই চিলড্রেন ফিল, স্বামীজি বলছেন ফিল ফর দি পুয়ার, ফিল ফর দি আউটকাস্ট, ফিল ফর দি ডাউন ট্রডন, ফিল ইন সাচ এ ওয়ে দ্যাট ইউর হার্ট স্টপস, ইউর হেড রিলস অ্যান্ড ইউ ফিল অ্যাজ ইফ ইউ উইল গো ম্যাড। অনুভব করো মানুষের জন্যে, এমনভাবে অনুভব করবে যাতে মস্তিষ্ক ঘূর্ণায়মান হয়, হৃদয় অবরুদ্ধ হয়, যা তোমরা পাগলের মতো হয়ে যাও। এই বিপ্লবীদের কথা আমরা প্রচুর বলে থাকি। যে বিপ্লবীদের কথা আমরা বলি না, তারা আধ্যাত্মিক বিপ্লবী। আমরা ভুলেও কখনো কোনো বক্তৃতায় স্বামী স্বরূপানন্দের কথা বলি না। তিনি স্বামীজির শিষ্য ছিলেন। স্বামীজি তাকে দীক্ষা দিয়ে বলেছিলেন, আজকে আমরা অ্যাকুইজিশন হলো, ডন সোসাইটি এবং ডন কাগজের কথা আমরা বলি। সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং অজয় হরি বন্দ্যোপাধ্যায় এটি প্রতিষ্ঠা করেছিলেন। স্বরূপানন্দ দক্ষিণ কলকাতায় থাকতেন। হরিশ মুখার্জির মিত্র স্কুল আছে, তার সামনে দিয়ে যাচ্ছেন, দেখেন এক বৃদ্ধা ভদ্রমহিলা 1 বস্তা চাল নিয়ে যাচ্ছেন। সেই চাল পড়ছে মাটিতে, এত দরিদ্র, সেই চাল খুঁটে খুঁটে তিনি আবার বস্তার মধ্যে রাখছেন। তিনি সন্ন্যাসী হয়ে যান, প্রবুদ্ধ ভারতের এডিটর হন, অসাধারণ কাজ করতেন। স্বামীজি চিঠিতে বিলেত থেকে লিখছেন একজন ব্রহ্মচারীকে, আমেরিকা থেকে দ্বিতীয়বার 1900 সালে, বলছেন স্বরূপকে বলবে খুব ভালো করে কাগজ চালাচ্ছে, আই এম ভেরি হ্যাপি উইথ হিজ পারফরমেন্স। অসাধারণ কাগজ চালাচ্ছিলেন। চলে গেলেন খুব কম বয়সে। স্বামীজি তো 39 দেখেছিলেন, স্বরূপানন্দজি চলে যান 34 বছর বয়সে। আমরা বিমলানন্দজির কথা বলি না, তিনি না থাকলে কমপ্লিট ওয়ার্কস হতো না। এই যে আধ্যাত্মিকভাবে এরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। স্বামীজি সন্ন্যাসীর নতুন সংজ্ঞা দিয়েছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তি দিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামীর উপযোগী করতে, সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক, এ যুদ্ধের অঙ্গসজ্জা। গোটা ভারতবর্ষের ইতিহাসে একেবারে উপনিষদ থেকে শুরু করে 2026 সাল, সন্ন্যাসীর এই সংজ্ঞা কোথাও পাবেন না। আবার স্বামীজি বলছেন হিমাই কলে মহাত্মান হুজ হার্ট ব্লিডস ফর দি পুয়ার, আদারওয়াইজ হি ইজ আ দুরাত্মান। আমি তাকেই মহাত্মা বলি যার হৃদয় পরের যন্ত্রণায় রক্তাক্ত হয়, না হলে সে দুরাত্মা। এবং স্বামীজি মানুষের সংজ্ঞা দিয়েছিলেন, আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। আই এম দ্য সার্ভেন্ট অফ দ্যাট গড হুম দ্য ইগনোরেন্ট বাই মিস্টেক কলস ম্যান, ওলি সেরাবুলকে লেখা বিখ্যাত চিঠি। এই যে মানুষকে ভগবান ভাবা, শুধু সেইটি ভাবলেই একটি মানুষ ভেড়া থেকে সিংহ হয়ে যায়। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, চোখের জল মোছানোর ব্রত নেওয়া। স্বামীজি লেক লুসার্নে আছেন, সাথে পল ডয়েসান, বিখ্যাত ইন্ডোলজিস্ট, স্বামীজির সঙ্গে সংস্কৃতে কথা বলবেন বলে একসঙ্গে থাকতেন। এবং সেইখানে খবর পান মহীশূরের মহারাজা তার বিরাট প্রাসাদের কয়েকটি ঘর দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খুলে দিয়েছেন। স্বামীজি থেকে অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন, দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রানজিয়েন্ট, বাট দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। এই জীবন কদিনের, জীবনের চাকচিক্য কদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। এবং তারপর বলেন, রাজা আপনার জন্য প্রার্থনা করি, দারিদ্র এবং অশিক্ষায় নিমজ্জিত
লক্ষ লক্ষ ভারতীয়র জন্য আপনার মন যেন আরও গভীরভাবে অনুভব করে। 24শে এপ্রিল 1897 সরলা দেবী চৌধুরানীকে দার্জিলিং থেকে চিঠি লেখেন, যদি কেউ এই হতশ্রী, লুপ্ত ভাগ্য, পরপদ দলিত, চিরবুভুক্ষিত ও কলহশীল ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তয় ভারতবর্ষ আবার জাগিবে। যবে শত শত নরনারী নিজ ভোগ সুখেচ্ছা ত্যাগ করিয়া দারিদ্র্য এবং অশিক্ষায় নিমজ্জিত স্বদেশীয় মানুষের উন্নতি কামনা করিবে, তয় ভারতবর্ষ আবার জাগিবে। ভারতবর্ষ কখন জাগবে? যখন মানুষ দরিদ্র মানুষের কথা ভাববে, যন্ত্রণা ক্লিষ্ট মানুষের কথা ভাববে, কষ্টে থাকা মানুষের কথা ভাববে এবং তাদের জন্য চোখের জল ফেলবে। এই যে শিক্ষা ব্যবস্থা আমাদের, এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানুষের কোনো স্থান নেই। তাই ভালো ভালো ছেলে মেয়ে তৈরি হচ্ছে, অসাধারণ ছেলে মেয়ে, প্রচণ্ড মেধা, সব কিছু জানে, এআই জানে, কিন্তু চোখের জল পড়ে না। যন্ত্র কাঁদতে জানে না, যন্ত্র ভাবতে জানে না, যন্ত্র অন্তর দিয়ে অনুভব করে না। কেন স্বামীজি পড়া প্রয়োজন? প্রত্যেক স্তরে প্রতিদিন উঠে বিবেকানন্দ পড়ার একটি কারণে প্রয়োজন। যদি হৃদয়টা শুকনো হয়ে যায়, তবে সেই সভ্যতা স্তব্ধ হয়ে যায় এক সময়। স্বামীজি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন, আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতান ও শান্তি। ভেড়া সিংহ হয়ে যাচ্ছে, মানুষ সীমাবদ্ধতা নিয়ে জন্মায়, নানা ত্রুটি তার থাকে, তার ভেতরে হিংসা থাকে, তার ভেতরে দেশ থাকে, তার ভেতরে অসূয়া থাকে, সে পরের সুখ সহ্য করতে পারে না। সেই মানুষ পাল্টে যায় যদি সেই মানুষের সঙ্গে জন অরণ্যের পরিচয় করিয়ে দেওয়া যায়। যদি সে একবার যন্ত্রণা ক্লিষ্ট মানুষকে দেখে, যদি একবার কষ্টের মানুষকে দেখে, তবে তাকে সেবা করে সে কৃতার্থ হয়। আমাদের দুর্ভাগ্য এই যে কোনো স্তরে আমরা মানুষকে আনি না। একটা ছেলে বা মেয়ে স্কুলে যায়, পড়াশোনা করে, ভালো ফল করে, চাকরি পায়, কোনো যোগাযোগ নেই মানুষের সঙ্গে। গতকাল একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা হচ্ছিল, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত নামকরা মাস্টার মশাই। তার পাশে যিনি ছিলেন, তিনি শিলংয়ে যে IIM আছে তার মাস্টার মশাই, আমার স্কুলের বন্ধু অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। দুজনে কি বললেন? বললেন, এখনকার যে শিক্ষা ব্যবস্থা, যেহেতু তার সঙ্গে মানুষের কোনো স্থান নেই, তাই পরে যখন তারা পেশায় যাচ্ছেন, তারা নিজেরাই নিজেদের ম্যানেজ করতে পারছেন না। বর্তমান ভারত গ্রন্থে স্বামীজি লিখছেন, শিশু বড় হয়ে যায়, হাত পায়ে বড়, কিন্তু সেই শিশুই থেকে যায়। সেই শিশুটা কি করে? আমরা প্রতিদিন সেই শিশুকে দেখি। সেই শিশু ঝগড়া করে, সেই শিশু হিংসেয় ডুবে যায়, সেই শিশু নির্লজ্জভাবে স্বার্থপর, সেই শিশু কাউকে মনে স্থান দিতে পারে না এবং তাই সে ভেড়া থেকে ভেড়াতর অবস্থায় চলে যায়। মানুষ পাবেন না যে মানুষ হাসে, যে মানুষ মনের থেকে কথা বলে, যে মানুষ অপরকে আপন করে নিতে পারে, যেটা ভারতবর্ষের বৈশিষ্ট্য ছিল। ভারতবর্ষের বৈশিষ্ট্য ছিল ভালোবাসা, ভারতবর্ষের বৈশিষ্ট্য ছিল পাশের মানুষের চোখের জল মোছানো। যে কোনো দিন শ্মশানে যান, দেখবেন একটি গাড়ির পাশে 4টি মাত্র মানুষ। যিনি মারা গেছেন তার ছেলে বা মেয়ে, আর বড়জোর 2টি আত্মীয়। এটি ভারতবর্ষে ছিল না। বহু মানুষ সেই শ্মশান যাত্রীর সঙ্গে যেতেন, এখন যায় না, কারণ কেউ কারুর কথায় কাঁদে না। এই যে অ্যাপার্টমেন্টগুলো আমরা দেখি, 2 কোটি টাকা ফ্ল্যাটের দাম, 2.5 কোটি টাকা ফ্ল্যাটের দাম, পাশে কি হচ্ছে সে জানে না। এই সভ্যতাকে যদি আমরা স্থায়ী করি, কয়েক বছরের মধ্যে এই সভ্যতা আমাদের দেশকে তছনছ করে দেবে। যে দেশে মানুষ স্বার্থপর, যে দেশে মানুষ হীনমন্যতায় ভোগে, যে দেশে মানুষ নীচতায় ভোগে, সে দেশ বেশি দিন এগোতে পারে না। আমরা কথায় কথায় আমেরিকা, ইউরোপের কথা বলি, ঝাঁ চকচকে সভ্যতা দেখেই আমরা বিমোহিত হয়ে যাই। ভেতরটা ফোঁপড়া। সেখানে মানুষ ভালোবাসার জন্যে ছোটে, সেখানে মানুষ আদান প্রদান করার নানা চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর আমরা অনুকরণ করে
নিজেদের শেষ করে দিচ্ছি। স্বামীজি বলছেন, ও ইন্ডিয়া, দিস ইজ ইয়োর টেরিবল ডেঞ্জার। দ্য স্পেল অফ ইমিটেটিং দ্য ওয়েস্ট is getting such a hold upon you that what is good or what is bad is no longer decided by reasons, discriminations or reference to the Shastras. The things which the white people praise or like are good. The things which they censor or dislike are bad. Alas, what can be a more tangible proof of foolishness than this? He Bharat, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। স্বামীজি একটা চিঠিতে লিখছেন, ভয় হয় পাঁচেই পাশ্চাত্য বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহুকাল আর্জিত রত্নরাজিনা ভাসিয়া যায়। ভয় হয় ভারতবর্ষ না ঐহি ভোগলাভের রণভূমিতে পরিণত হয়। ভয় হয় এই অবাস্তব অসম্ভব মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণ করিতে গিয়া আমরা না ইতো নষ্ট ততভ্রষ্ট হইয়া পড়ি। এই পকেটের আইফোন, স্মার্ট ওয়াচ, রেব্যানের চশমা, লিভাইসের ট্রাউজার্স, গুচির জুতো এর কোনো মূল্য নেই যদি মানুষের মনটা না কাঁদে। আমি একজন বড় মানুষের সঙ্গে দিন গল্প করছিলাম, তিনি পেশাগতভাবে খুব সফল। আমি জিজ্ঞেস করছিলাম, আপনার সবচেয়ে খারাপ কখন লাগে দিনের? BMW গাড়ি চড়ে 950i, 4.5 কোটি টাকা দাম। আমাকে বললেন, জানেন, যখন হাউসিং কমপ্লেক্সটায় ঢুকি। আর আমি বলছেন কি, বাড়ি ফিরে আসছেন? আমাদের তো বাড়িকে আশ্রম বলা হয়। বলেন, বাড়িতে ঢুকলেই মনে হয় আগ্নেয়গিরির মধ্যে যাচ্ছি। কারুর সঙ্গে কারুর যোগাযোগ নেই, মনের কোনো টান নেই। 4 জন পাশাপাশি ঘরে বসে মোবাইল নিয়ে খেলা করে। এই তো বাড়ির চেহারা। রাসেল বলছেন, উই লিভ ইন হাউসেস উইদাউট এনি বিউটি, ওয়ার উই ইট মিলস উইচ মেয়ারলি নারিশ, বিগেট চিলড্রেন উইদাউট এনি লাভ, অ্যান্ড সাবজেক্ট দেম টু এন এডুকেশন উইচ কিলস দ্য স্পন্ট্যানিটি অফ লাইফ। জীবনের স্বকীয়তা চলে গেছে। ছেলে মেয়েদের মুখের দিকে তাকান, সব জানে। এমন কিছু জিনিস নেই যা জানে না। ভেনিজুয়েলায় কি হচ্ছে মুখস্থ। শুধু পাশের মানুষটার যদি হাত কেটে যায়, সে যদি যন্ত্রণায় ছটফট করে, তখন কাঁদতে জানে না। বিবেকানন্দ বলছেন, খুব কাঁদো, কাঁদলে চোখের জল সাফ হয়, ভেতরের ব্রহ্মসিংহ জেগে ওঠেন। মনে রাখতে হবে যে বিবেকানন্দ প্রথম, বিবেকানন্দ দ্বিতীয়, বিবেকানন্দ শেষ। আর কিচ্ছু দরকার নেই। এই সভ্যতার সঙ্গে যদি আমরা স্বামীজিকে যুক্ত করতে পারি, তাহলে এই রকম ভারত কোনো দিন হবে না। স্বামীজি বলছেন, অতীতটা ছিল গৌরবের, ভবিষ্যৎ আরও গৌরবের হবে। ভারতবর্ষ আবার জাগিবে, জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। জড় হচ্ছে ভেড়া, আর চেতন হচ্ছে দেবতা সিংহ। ওই সিংহের শক্তিতে জেগে উঠবে। এমন সিংহ, তার ব্যক্তিত্ব দেখে মানুষ মোহিত হয়ে যাবে। জোসেফিন ম্যাকলাউডকে জামশেদজি টাটা বলেছিলেন, জাপানে যখন স্বামীজি হেঁটে যেতেন, সবাই রাস্তা ছেড়ে দিত, ভাবত যে বুদ্ধ চলেছেন, তার মুখটা ছিল বুদ্ধের মতন পবিত্র। ফ্রান্সিস লেগেটের বাড়ির চাকর, তিনি স্বামীজিকে বলেছিলেন, আপনি যাই বলুন না কেন, আসলে হচ্ছে আপনি একজন রাজা। আপনার ব্যবহার রাজার মতন, আপনার কথাবার্তা রাজার মতন। রোমারোলা তার বইতে লিখলেন, among its flotsam and jetsam, he was nothing but a nameless sannyasin with a saffron robe among 1,000 others. But the fires of genius burned in his eyes. He was a prince despite all disguise. যে কোনো পোশাকের আড়ালে তিনি রাজা, তিনি বিরাট। যে মানুষ গোটা পৃথিবীকে আলিঙ্গন করেছেন, যে মানুষ বলেন, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, যে মানুষ বলেন, কি পেলাম জানি না, দেখলাম মনটা অনেক বড় হয়ে গেছে, আমি মানুষের যন্ত্রণা অনেক বেশি অনুভব করতে পারছি। আজকে এই বিশেষ দিনে আমাদের স্বামীজির কাছে সকলের প্রার্থনা জানানো উচিত, তিনি যেন আমাদের যন্ত্রণা সইবার শক্তি দেন, অপরের দুঃখকে নিজেদের মধ্যে ধারণ করার শক্তি দেন, আর এই স্বার্থপরতা যেন কমিয়ে দেন। স্বার্থপরতার মধ্যে কিচ্ছু নেই। সামান্য ভোগ আছে, কিছুদিন পরে সেটাও চলে যায়।
নিৎসে একজন বিখ্যাত জার্মান ফিলোসফার বলছেন, তোমার সব বোঝা যখন চলে যায় তখন তুমি নিজেই নিজের কাছে বোঝা। যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, তিনি সঙ্গে সঙ্গে মেডিকেল বুলেটিনটা বলতে শুরু করে দেবেন। ইউরিক অ্যাসিডটা কমছে না, ব্লাড সুগারটা বেড়ে গেছে, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকছে না, মাঝে মাঝে হাত পায়ে ব্যথা হয়। নিবেদিতা স্বামীজিকে চিঠি লিখছেন স্বামীজির মারা যাওয়ার 2 মাস আগে, কেমন আছেন? স্বামীজি উত্তর দিচ্ছেন, এত পরিশ্রম করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। 39 বছর বয়স, 2 বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আনট্রিটেড ডায়াবেটিস একটা চোখ নষ্ট করে দিয়েছে, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, পা ফুলছে, তবুও বলছেন এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। এই আমরা যেন সে ধরে নিতে পারি আমরা ভালো আছি। স্বামীজি বলছেন ওপরের দিকে তাকাও, অসংখ্য মানুষ আছে তোমার থেকে ভালো, তোমার কষ্ট হবে। নিচের দিকে তাকাও, দেখবে বহু মানুষ তোমার থেকে খারাপ তর অবস্থায় আছে। যখন এদের প্রতি টান হবে তখন দেখবে মনটা পাল্টে যাচ্ছে। মনটা পাল্টানোর জন্যেই আজকের এই অনুষ্ঠান বলে আমার মনে হয়। ভেড়া সিংহে রূপান্তরিত হবে, দেহে নয়। দেহে তো আমরা সবাই মানুষ। করোনার লোরেন্স বলছেন, I have discovered the missing links between animals and civilized men, it is we. আমরা হচ্ছি পশু এবং মানুষের মধ্যবর্তী অবস্থা, আর আমরাই দেবতা হয়ে যাই। স্বামীজির ভাষায় কখন দেবতা হয়ে যায়? যখন চোখটা ভিজে যায়, যখন মনটা উদার হয়, যখন ভেদ বুদ্ধি চলে যায়। স্বামীজি বলছে, একটি চিঠিতে লিখছেন, ওই ঠাকুরগড়েও গিয়ে যে ভেদ বুদ্ধি করে তারটা না আসলেই ভালো হয়। স্বামীজির কোনো মৃত্যু নেই। যত দিন যাবে তিনি জনপ্রিয় থেকে জনপ্রিয়তর হয়ে উঠবেন। সিডিশন কমিটি বলেছিল বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান হোয়েন হি ওয়াজ অ্যালাইভ। স্বামীজির জন্ম শতবর্ষে ডক্টর চেলিসেভ রাশিয়ান সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট ছিলেন। তিনি একটি লেখা লেখেন, বিবেকানন্দ হিউম্যানিস্ট, পেট্রিয়ট অ্যান্ড ডেমোক্র্যাট, একটি গ্রন্থে গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে সেটি প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি বলছেন যে বহু যুগ আসবে, যুগ হারিয়ে যাবে, কিন্তু বিবেকানন্দ থেকে যাবেন, যে মানুষটি মানুষের কথা ভেবেছেন সব সময়। মেনি ইয়ার্স উইল পাস, মেনি জেনারেশনস উইল কাম অ্যান্ড গো, বিবেকানন্দ অ্যান্ড হিজ টাইম উইল বিকাম ডিস্ট্যান্ট পাস্ট, বাট নেভার উইল there fade the memory of a man who all his life dreamed of a better future of his people and all mankind. Like a rocky cliff protecting the coastal valley from the effects of ill winds and waves, Vivekananda fought selflessly and courageously against the enemies of his motherland. এটি বড় পাথর যেমন সমতল ভূমিকে রক্ষা করে, তেমনি বিবেকানন্দ তার দেশের যারা শত্রু তাদের বিরুদ্ধে লড়াই করবেন। এই শত্রু হচ্ছে ভোগবাদ, এই শত্রু হচ্ছে স্বার্থপরতা, এই শত্রু হচ্ছে নীচতা, এই শত্রু হচ্ছে পরশ্রী কাতরতা, এই শত্রু হচ্ছে আমার ভাবটাই ভাব আর অন্য কারুর ভাবটা ভাব নয়। যখন এটা জেগে উঠবে তখন বিবেকানন্দ আসবেন এবং এই দেশকে রক্ষা করবেন। আমাদের ভেতরে যে ভালোবাসার আগুন দিক দিক করে জ্বলছে, সেই আগুনটাকে তিনি উস্কে দেবেন, আমাদের চরিত্র পাল্টে দেবেন, মন পাল্টে দেবেন। এমন মানুষ করবেন যারা দেশের সম্পদ। স্বামী শারদানন্দজিকে অশ্বিনী কুমার দত্ত বরিশালে পরিচয় করে বলেছিলেন, এরা শ্রীরামকৃষ্ণের সন্তান, এরা যেখান দিয়ে যায় সেখানে আলো জ্বলে ওঠে, অন্ধকার প্রবেশ করতে পারে না। বাস্তবিক তাই। বিবেকানন্দকে নিয়ে থাকুন, বিবেকানন্দকে বাঁচুন, দেখবেন কোনো নেতিবাচক চিন্তা বা অন্ধকার আসবে না এবং আপনি নিজের অজান্তেই ভেড়া থেকে সিংহে পরিণত হবেন। পূজনীয় মহারাজদের প্রণাম জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।